স্টুডেন্টস, আজকে তৃতীয় ক্লাসে জীবনের প্রবহমানতার কোষ বিভাজন এবং কোষচক্র বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। চলো কিছু আবিষ্কারের তথ্য জেনে নেওয়া যাক। 1855 সালে বিজ্ঞানী রুডল্ফ ভির্চো বলেছিলেন ওমনিস সেলুলা এই সেলুলা, অর্থাৎ সমস্ত কোষই তার পূর্ববর্তী মাতৃকোষ থেকে উৎপন্ন হয়েছে। অনুরূপভাবে বিজ্ঞানী স্ট্র্যাসবার্গার বলেছিলেন যে পূর্ববর্তী নিউক্লিয়াস থেকেই নতুন নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এছাড়াও অন্যান্য বিজ্ঞানীরা অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিসের ওপরে বিভিন্ন তথ্যাদি দিয়েছেন। তোমাদের প্রয়োজন হলে এগুলো ভিডিওটি পজ করে তোমরা নোট ডাউন করে নিও। অতিরিক্ত তথ্যাবলীর ভেতরে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে: মাইটোজেন এবং মাইটোসিস, মাইটোটিক বিরোধী পদার্থ, মাইটোটিক পয়জন। এই দুটো জিনিস কি? যে সকল পদার্থ কোষ বিভাজনে উদ্দীপনা যোগায়, অর্থাৎ বিভাজন করতে ইচ্ছুক করায়, তাদেরকে বলা হয় মাইটোজেন পদার্থ। যেগুলো হলো সাইটোকাইনিন, জিব্বারেলিন, স্টেরয়েড জাতীয় পদার্থ যেমন ইনসুলিন ইত্যাদি। আর যে সকল পদার্থ কোষ বিভাজনে বাধা দেয় তাদের মাইটোসিস বিরোধী পদার্থ বা মাইটোটিক পয়জন বলে, যেমন সায়ানাইড, অ্যাজাইড, কলচিসিন ইত্যাদি। কোষ বিভাজনে অংশগ্রহণকারী বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো আমাদের জানা আবশ্যিক। প্রথম নিউক্লিয়াস। আমরা জানি যে নিউক্লিয়াস মানে ক্যারিওকাইনেসিস, ক্যারিয়ন মিন্স নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতরে ক্রোমাটিন জালিকা থাকে। ক্রোমাটিন জালিকা ঘনীভূত হয়ে ক্রোমোজোম উৎপন্ন হয়, তারপরে ক্রোমাটিডে ভাগ হয়, তারপরে দুটো পুলে চলে যায় এবং দুটো নিউক্লিয়াস গঠন করে, তারপরে সাইটোকাইনেসিস হয়ে দুটো অপত্য কোষ তৈরি হয়। তাহলে নিউক্লিয়াসের অনেক গুরুত্ব আছে। সেন্ট্রোজোম। প্রাণী কোষের সেন্ট্রোজোম আছে, কিন্তু উদ্ভিদ কোষের সেন্ট্রোজোম নেই। তাহলে বেমতন্তু গঠনে প্রাণী কোষে যে সেন্ট্রোজোম সেন্ট্রিওল কাজ করবে, কিন্তু উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউল সেই কাজটা করবে। রাইবোজোম। বিভিন্ন প্রোটিন, সাইক্লিন প্রোটিন, এছাড়াও অন্যান্য প্রোটিনগুলো যেগুলো চেক পয়েন্ট হিসেবে কাজ করে, কোষ চক্রের একটা প্রোটিনের ভূমিকা আছে। এই প্রোটিনের উৎস হিসেবে কাজ করে কি? রাইবোজোম। আর এই কোষ চক্রের বিভিন্ন দশায় যে সময় লাগে, এই সময়ে শক্তির প্রয়োজন হয়, আর এই শক্তি সরবরাহ করে মাইটোকন্ড্রিয়া। উদ্ভিদ কোষের কোষ বিভাজনের সাইটোকাইনেসিস সময়ে যে ফ্র্যাগমোপ্লাস্ট উৎপন্ন হয় মাইক্রোটিউবিউলের সাথে যুক্ত হয়ে এবং সেল প্লেট গঠন করে, এই সেল প্লেট গঠন করতে সাহায্য করে গলগি ভেসিকেল এবং এন্ডোপ্লাজমীয় জালিকা। এবার দেখে নেওয়া যাক কোষ বিভাজনে বিভিন্ন তাৎপর্য কী কী আছে। বৃদ্ধি, ক্ষয়পূরণ, প্রজনন। বৃদ্ধি মানে ছোট থেকে আমরা বড় হয়েছি, ছোট গাছ থেকে বড় গাছ হয়েছে, ফলে দেহকোষ বিভাজিত হতে 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 একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, এভাবে বৃদ্ধি হয়। বৃদ্ধিরই আর একটা রূপ হচ্ছে ক্ষয়পূরণ, কারণ বৃদ্ধি না হলে ক্ষয়পূরণ হবে না। কোনো স্থান কেটে গেছে, সেই স্থানের ক্ষত কোষগুলো নিরাময় করে নতুন কোষ দ্বারা সেই জায়গাটাকে ফিল আপ করে দেওয়া হয়, যেটাকে ক্ষয়পূরণ হিসেবে আমরা বলছি। প্রজনন। একটা জীব তার নতুন উত্তরসূরি রেখে যাবে, তাই হচ্ছে প্রজনন। জনন কোষের মাধ্যমে এটি সম্ভব হয়ে থাকে, তা কোষ বিভাজনের একটি অন্যতম তাৎপর্য। এবার দেখে নেওয়া যাক কোষ চক্র কী। কোষ বিভাজনটা এর পরেই আমরা আলোচনা করব। কোষের বৃদ্ধি এবং বিভাজনের বিভিন্ন দশার চক্রাবর্ত আবর্তনকে বলা হচ্ছে কোষচক্র। এই কোষচক্রের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজে ভাগ করা হয়েছে। ইন্টারফেজের তিনটে দশা, G1, S এবং G2। মাইটোটিক দশায় প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস আছে, এবং সবার শেষে G0 দশা আছে। এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা নিচে আমি দিয়ে দিলাম: G1, S, G2, তারপরে প্রোফেজ, P, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, C ফর সাইটোকাইনেসিস, আর লাস্ট G0। কোষচক্রের বিভিন্ন পর্যায়গুলো দেখে নিয়ে এক চলকে। কোষচক্রের দুটি পর্যায়, ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। ইন্টারফেজের তিনটি ভাগ: G1 দশা, S দশা, G2 দশা। প্রত্যেকটি দশার কিন্তু এক একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট কোষের ওপর ভিত্তি করে। মানুষের কোষের ওপর ভিত্তি করে নির্দিষ্ট সময়, উদ্ভিদের কোষের ওপর ভিত্তি করে নির্দিষ্ট সময়। গ্রোথ 1 দশা। এই দশায় বিভিন্ন আরএনএ, প্রোটিন, নিউক্লিওটাইড এগুলো সংশ্লেষ হয়।
এস দশায় ডিএনএ দ্বিতীয়করণ এছাড়া অন্যান্য বিষয়গুলো এখানে সংঘটিত হয়। G2 দশায় আবার নিউক্লিওটাইড আরএনএ প্রভৃতি সংশ্লেষ হয়, তারপরেই চলে যায় মাইটোটিক ফেজের ভেতরে। মাইটোটিক ফেজের দুটো ভাগ, প্রথমটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, অর্থাৎ ক্যারিয়ন মিন্স নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বিভাজন। 4টি দশায় সম্ভব হয়: প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মাইটোটিক দশার দ্বিতীয় বা শেষ দশাটি হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটো মিন্স সাইটোপ্লাজম, অর্থাৎ কোষের সাইটোপ্লাজমের যে দুটো ভাগ সেটাকে বলছে সাইটোকাইনেসিস। প্রাণীদের কোষে ইন্টারজোনাল তন্তু, আমরা এই তন্তু নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। এখন শুনে রাখুন, ইন্টারজোনাল তন্তু একসাথে জড়ো হয়ে স্টেম বডি গঠন করে এবং ফারো বা ক্লিভেজ পদ্ধতিতে, মনে রাখবে এগুলো শর্ট কোশ্চেনে খুবই আসতে পারে, ফারো বা ক্লিভেজ পদ্ধতিতে প্রাণী কোষটা দুভাগে ভাগ হয়ে যায়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়? মাইক্রোফিলামেন্টগুলো জড়ো হয়ে ফ্রাগমোপ্লাস্ট গঠন করে। এই ফ্রাগমোপ্লাস্ট গলগি ভেসিকেলের সাথে যুক্ত হয়ে বিভিন্ন কিউটিন, সুবেরিন জাতীয় পদার্থ, সেলুলোজ জাতীয় পদার্থ মাঝ বরাবর সেল ইকুইটেরিয়াল তলে, নিরক্ষীয় তলে ইকুইটেরিয়াল তলে জমা হতে থাকে এবং জমা হয়ে দুটো কোষ বিভাজিত হয়ে যায়। এইটাকে বলা হচ্ছে কোষপাত গঠন। প্রোফেজের যে বিষয়গুলো সেগুলো এক্ষুনি বলে রাখি। প্রোফেজ, প্রো মিন্স পূর্ববর্তী দশা, অর্থাৎ নিউক্লিয়াস ক্রোমাটিন জালিকা থেকে আস্তে আস্তে পেঁচাতে পেঁচাতে ঘনীভূত হতে হতে ক্রোমোজোম তৈরি করবে, একটা সজ্জা নেবে, তারপরে নিউক্লিয় পর্দার অবসান হবে, তারপরে ক্রোমাটিডগুলো নিরক্ষীয় তলে অবস্থান করবে, তারপরে বেমতন্তু সৃষ্টি হবে, তারপরে চারটে টেট্রাড, দুটো ক্রোমাটিডে ভাগ হয়ে দু প্রান্তে চলে যেতে থাকবে, তারপরে সাইটোকাইনেসিস ভাগ হবে, নিউক্লিয় পর্দা আবার তৈরি হবে এবং দুটো কোষে বিভাজিত হবে। আচ্ছা, মেটাফেজ, মেটা মিন্স গ্রিক শব্দে মেটা মিন্স পরবর্তী দশা, অ্যানা মিন্স ওপরে, দুই মেরুর দিকে চলে যাও, ওপরের দিকে চলে যাও, অ্যানা। আর টেলোফিজ মিন্স শেষ দশা। এবার দেখে নেওয়া যাক কোষচক্রের কী গুরুত্ব আছে। কোষচক্র যদি নিয়ন্ত্রণাধীনভাবে চলতেই থাকে তাহলে কি হবে? একটা কোষ থেকে দুটো কোষ, দুটো কোষ থেকে চারটে কোষ, এভাবে বহু কোষ তৈরি হয়ে কোষপুঞ্জ সৃষ্টি করবে। এই কোষপুঞ্জ কি আমাদের প্রয়োজন আছে? যদি প্রয়োজন না হয়ে থাকে তাহলে সেই কোষপুঞ্জটাকে বলা হয় টিউমার। আর এই টিউমার যখন ক্ষতিগ্রস্ত, রোগগ্রস্ত হবে তখন সেটাকে বলছে ক্যান্সার। এরকমই একটা উদাহরণ দেওয়া হলো এখানে, ক্রাউন গল রোগ। গোলাপ, আপেল, বিট প্রভৃতি গাছের কাণ্ডের ক্ষতস্থানে অ্যাগ্রোব্যাকটেরিয়াম নামক একটা ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে অনিয়ন্ত্রিত অস্বাভাবিক কোষ বিভাজন হয়, ফলে ওই স্থানে টিউমার সদৃশ স্ফীত অংশের সৃষ্টি হয়, যাকে ক্রাউন গল বলা হয়। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ। আর এই রোগটিকে বলা হয় ক্রাউন গল ডিজিজ। এবার আমরা কোষ বিভাজনের ভেতরে ঢুকব। কোষ বিভাজনের প্রকারভেদে আমরা 3 রকম পাই: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিসকে বলে প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিসকে বলে পরোক্ষ কোষ বিভাজন, আর মিওসিসকে বলে হ্রাস বিভাজন। অ্যামাইটোসিস, যে সরলতম প্রক্রিয়ায় কোনো জনিত্রী কোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে, মাইন্ড ইট, নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম ও বেমতন্তুর গঠনকে ব্যতি রেখে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বলে। এটা কোথায় দেখা যায়? মানুষের দেহকোষে? না, এটা বিভিন্ন প্রোক্যারিওটিক টাইপের কোষে দেখা যায়, ইস্ট, অ্যামিবা, প্যারামেসিয়াম প্রভৃতি। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা নিউক্লিয়াসযুক্ত সাইটোপ্লাজম বিভাজনে গিয়ে প্রথমে ডাম্বেল শেপের নিউক্লিয়াস দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সাইমালটেনিয়াসলি নিউক্লিয়াস বিভাজনের আগেই সাইটোপ্লাজমের একটা কনস্ট্রিকশন অর্থাৎ খাজ তৈরি হচ্ছে। তারাও বোথ সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস ডাম্বেল শেপ ধারণ করছে, তারপরে আস্তে আস্তে মাঝখান থেকে দুটো ভাগ হয়ে নতুন কোষ তৈরি করছে। এই জন্যে একে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। আচ্ছা, এইভাবে যদি কোষ বিভাজন হয় এবং কোষ বিভাজনের ফলে সাইটোপ্লাজমের যদি সাইটোপ্লাজম বিভাজন যদি না হয়, যদি অনলি ক্যারিওকাইনেসিস হয়, নিউক্লিয়াসের বিভাজন হয়, তাহলে কি হবে? একটা কোষের ভেতরেই প্রচুর নিউক্লিয়াস তৈরি হতে থাকবে। আর এরকম কোষ দেখা যায়,
তার উদাহরণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেব, প্রাণী কোষের ক্ষেত্রে দেব। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে ভাউকেরিয়া উদ্ভিদের এইরকম কোষ দেখা যায়। এইরকম কোষটির একটা নির্দিষ্ট নামকরণ করা হয়েছে, সিনোসাইট। প্রাণীদের ক্ষেত্রে এটিকে বলা হয় সিনসাইটিয়াম, প্যারামেসিয়ামের দেহে দেখা যায়। এবার আসবো মাইটোসিস। এটি একটি জটিল ও ধারাবাহিক প্রক্রিয়া। কোনো মাতৃকোষ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ এবং সমসংখ্যক ক্রোমোজোম সহ দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মাইটোসিস বলে। অর্থাৎ মাতৃকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা যদি ডিপ্লয়েড হয়, অবশ্যই ডিপ্লয়েড হবে। আমরা আগের ভিডিওতে দেখেছি যে বিভিন্ন জায়গায় কোথাও 2n, কোথাও 3n, কোথাও n। তা আমি এখন 2n নিয়ে আলোচনা করছি। যদি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n হয়, তাহলে একই ক্রোমোজোম সংখ্যক অর্থাৎ 2n সংখ্যক বিশিষ্ট, ডিপ্লয়েড সংখ্যক বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করবে। আর এটি কোথায় হয়? উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষেই সম্ভব হয়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেস দশা, আস্তে আস্তে সেন্ট্রোজোম একটা পোলে গিয়ে অবস্থান করছে, তারপরে দুটো পোলে ভাগ হয়ে যাচ্ছে প্রোফেজ দশায়। মেটাফেজ দশায় ইকুইটোরিয়াল তলে, প্লেনে অবস্থান করছে ক্রোমাটিডগুলো, বেমতন্তু ক্রিয়েট হয়েছে। আস্তে আস্তে অ্যানাফেজ দশায় কনস্ট্রিকশন তৈরি হয়েছে এবং ক্রোমাটিডগুলো দুই মেরুর দিকে চলে যেতে থাকছে। আর তারপরে সাইটোকাইনেসিসের মাধ্যমে দুটো অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য বিষয় এখানে মাইটোসিস কোষ বিভাজনের সময় একটি মাতৃকোষ থেকে সম আকৃতি, সমগুণসম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হওয়ায় মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলে। মিওসিস খুবই গুরুত্বপূর্ণ বিষয় কোষ বিভাজনে। যে বিভাজন প্রক্রিয়া জনন মাতৃকোষ, দেহ মাতৃকোষ না কিন্তু, এর নিউক্লিয়াস প্রথমে হ্রাস বিভাজন অর্থাৎ ডিপ্লয়েড ছিল, সেখান থেকে হ্যাপ্লয়েড হয়ে গেল, এবং পরে সমবিভাজন পদ্ধতিতে পরপর দুবার বিভাজিত হয় এবং জনন মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যক বিশিষ্ট 4টি অপত্য কোষ সৃষ্টি করে, অর্থাৎ জনন কোষ বা গ্যামেট সৃষ্টি করে, তাকে মিওসিস বলে। উচ্চ শ্রেণীর উদ্ভিদের পরাগধানীর পরাগরেণু এবং ডিম্বাশয়ের মাতৃকোষে, প্রাণীদের শুক্রাশয় এবং ডিম্বাশয়ে এইরকম মিওসিস কোষ বিভাজন দেখা যায়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে মিওসিসের ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসে দুটো ভাগ করেছে, ক্যারিওকাইনেসিস 1, সাইটোকাইনেসিস 1, আর তারপরে ক্যারিওকাইনেসিস 2, সাইটোকাইনেসিস 2। এই ক্যারিওকাইনেসিস 1, সাইটোকাইনেসিস 1কে বলা হয় মিওসিস 1 এবং ক্যারিওকাইনেসিস 2 এবং সাইটোকাইনেসিস 2কে একত্রে বলা হয় মিওসিস 2। প্রথমে ইন্টারফেস দশা তো হবেই, জেনারেল পার্ট, তারপরেই মিওসিস 1 শুরু হবে। মিওসিস 1কে আবার 4টি উপদশায় ভাগ করেছে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। আরও ডিটেলসে তোমরা যখন হায়ার ক্লাসে উঠবে তখন প্রোফেজ 1-এর ভেতরে আরও 5টা উপদশা দেখতে পাবে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লটিন, ডায়াকাইনেসিস। এখানে চিত্রে এই রকম ছোট ছোট 5টা উপদশার ভাগ এখানে দেওয়া হয়নি, যদিও তবুও তোমরা এটা জানো যে প্রোফেজ 1 এর পরে মেটাফেজ 1, তারপরে অ্যানাফেজ 1, টেলোফেজ 1, সাইটোকাইনেসিস 1। সাইটোকাইনেসিস 1-এ যেই হ্যাপ্লয়েড সংখ্যক দুটো কোষ উৎপন্ন হলো, তারপরে মাইটোটিক ডিভিশনে আবার ঢুকে গিয়ে এন সংখ্যক 4টে কোষ উৎপন্ন করবে, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, তারপরে সাইটোকাইনেসিস 2। বিশেষ দ্রষ্টব্য বিষয় এখানে মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের অর্ধেক হয়ে যাওয়ায় মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন বলে। চিত্রে দেখতে পাচ্ছি 2n সংখ্যক জনিত্রী কোষ থেকে হ্রাস বিভাজনের মাধ্যমে প্রথমে n সংখ্যক সদৃশ বিভাজন হচ্ছে দুটো, তারপরে সদৃশ বিভাজনে 4টে n সংখ্যক অপত্য কোষ সৃষ্টি করছে। গুরুত্বপূর্ণ তথ্যবলীর মধ্যে মিওসিস 1-এর প্রোফেজ 1 দশার 5টি উপদশার কথাটা একটুখানি জেনে রাখি। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। লেপ্টোটিন দশায় বিজ্ঞানী ডার্লিংটন অবজার্ভ করেছিলেন যে ক্রোমোজোমের যে সজ্জারীতি, এটা ফুলের তোড়ার মতো দেখতে লাগছে, তাই তিনি ওই স্টেজটাকে বলেছিলেন বুকে স্টেজ। জাইগোটিন দশায় সমস্ত ক্রোমোজোমগুলো বাইভ্যালেন্টে অবস্থান করে, যাকে ডায়াড বলা হয়। প্যাকাইটিন দশায় এই ডায়াডগুলো টেট্রাড আকার ধারণ করে এবং ক্রসিং ওভার ঘটায়।
তো এখান থেকে বিভিন্ন শর্ট কোশ্চেন আসতে পারে, ক্রসিং ওভার কোন দশায় হয়, তাহলে তোমাদের উত্তর হবে মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের প্যাকাইটিন উপদশায় হয়। ঠিক আছে, এরকম ছোটোখাটো কোশ্চেন বা এমসিকিউ তোমাদের আসবে। এবার যে বিষয়টা, নিরক্ষীয় তল কী, বেমতন্তু কী বা স্পেন্ডেল ফাইবার কী, এগুলো জানবো। নিরক্ষীয় তল তোমরা প্রথমেই 4টি চিত্রের মধ্যে প্রথম চিত্রেই দেখতে পাচ্ছ যে নিরক্ষীয় তল হচ্ছে কোষের মাঝ বরাবর সবুজ যে স্থানটি আছে, যেখানে টেট্রাড ক্রোমোজোমগুলো অবস্থান করছে, সেইখানেই সেই আড়াআড়ি জায়গাটিকেই বলা হচ্ছে নিরক্ষীয় তল। অবিচ্ছিন্ন তন্তু কাকে বলে? এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে অবিচ্ছিন্ন কন্টিনিউয়াস একটা যোগসূত্র, সেটাকেই বলা হচ্ছে অবিচ্ছিন্ন বেমতন্তু। আর তারপরে এটাকে দুটো ভাগ করা হচ্ছে। ক্রোমোজোম পর্যন্ত বিস্তৃত তন্তুটিকে বলা হচ্ছে ক্রোমোজোমীয় তন্তু, আর একটি ক্রোমাটিড থেকে আরেকটি ক্রোমাটিডের মধ্যবর্তী যে যোগসূত্রটা, সেটাকে বলা হচ্ছে ইন্টারজোনাল তন্তু। তাহলে তোমাদের কনফিউশন এবার ক্লিয়ার হলো। সমসমস্ত ক্রোমোজোম কি? সমসমস্ত ক্রোমোজোম আকৃতি, জিন, সজ্জারীতি, সেন্ট্রোমিয়ারের অবস্থান প্রভৃতি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদ্বয়কে সমসমস্ত ক্রোমোজোম বলে। একটুখানি আমরা যখন ক্রোমোজোমের চ্যাপ্টার পড়ছিলাম, তখন দেখেছি যে দেহকোষগুলো, জনন কোষগুলো পেয়ারে পেয়ারে অবস্থান করে, তাই না? এই পেয়ারে পেয়ারে অবস্থান করাকে যখন একসাথে যুক্ত হয়, একটা পেয়ারের সাথে একটা পিতৃ ক্রোমোজোমের সাথে আর একটা মাতৃ ক্রোমোজোম যখন অবস্থান করবে, একসাথে যুক্ত হবে, তখন সেটাকে বলছে সমসমস্ত ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন হোমোলোগাস, নন হোমোলোগাস। হোমোলোগাস, নন হোমোলোগাস বিষয়টা একটু বুঝতে হবে। নন হোমোলোগাস হচ্ছে, ধরো একটা ক্রোমোজোম রেসপন্সিবল ফর চুল কোঁকড়ানোর বিষয়ে বা উচ্চতার বিষয়ে, তার সাথে অন্য আরেকটা মাতৃকোষের যে ক্রোমোজোমটা থাকবে উচ্চতার বিষয়ে বা চুল কোঁকড়ানোর বিষয়ে, সেই ক্রোমোজোম দ্বয়ের মধ্যে যদি তুলনা করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে নন হোমোলোগাস ক্রোমোজোম। আর ওই জোড়া ক্রোমোজোমের, একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, আর বিভিন্ন জোড়ার ক্রোমোজোমের একটি ক্রোমাটিডের সাথে আরেকটি ক্রোমাটিডের তুলনা করা হলে তখন সেটাকে বলছে নন সিস্টার ক্রোমাটিড। এবার আমরা জানবো সাইন্যাপসিস কি, ডায়াড কি, টেট্রাড কি। সাইন্যাপসিস, পরস্পর আকর্ষণের ফলে সমসমস্ত ক্রোমোজোমগুলি দৈর্ঘ্য বরাবর জোটবদ্ধ হয়, এরূপ জোট বাঁধার পদ্ধতিকে বলা হয় সাইন্যাপসিস। এখানে ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখার যে, আমরা আগে নিউরনের চ্যাপ্টারে একটা টার্ম পড়েছিলাম সাইন্যাপস। সাইন্যাপস মানে একটি নিউরনের অ্যাক্সনের প্রান্ত বুরুষ বা এন্ডোপ্রাস এর শেষ এবং আর একটা নিউরনের যে ডেনড্রাইটের শুরু, মাঝখানের যে জাংশন পয়েন্ট, সেটাকে বলা হচ্ছে সাইন্যাপস। কিন্তু এখানে কিন্তু আমরা পড়ছি সাইন্যাপসিস। আর সাইন্যাপসিসের ফলে সমস্ত ক্রোমোজোম দ্বয়ে যে বাইভ্যালেন্ট বা ডায়াড গঠিত হয়, এটাকেই বলছে ডায়াড। আর এটি কোন উপদশায় দেখা যায়? জাইগোটিন উপদশায় দেখা যায়। আর এই ডায়াডগুলো আস্তে আস্তে লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি সুস্পষ্ট ক্রোমাটিডে যুক্ত হয়, ফলে প্রতিটি বাইভ্যালেন্টে 4টি ক্রোমাটিড দেখা যায়। একে বলা হয় টেট্রাড অবস্থা। এটি কোন দশায় দেখা যায়? প্যাকাইটিন উপদশায় দেখা যায়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি হোমোলোগাস ক্রোমোজোমের বাইভ্যালেন্টের চিত্র, তারপরে এটা রেপ্লিকেশন করে টেট্রাডের চিত্র দেখতে পাচ্ছি। টেট্রাডের ভেতরে সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিডগুলো, মানে এখানে নন সিস্টার ক্রোমাটিড একটু বলে রাখি, ধরো এই সবুজ ক্রোমোজোমের একটি ক্রোমাটিডকে ধরো, আর ভায়োলেট ক্রোমোজোমের একটি ক্রোমাটিডকে ধরে তুমি আলোচনা করছো, তখন সেটাকে বলা হবে নন সিস্টার ক্রোমাটিড। আর কি বলবো, এখানে তো সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিডের বিষয়টা দেওয়াই আছে, যে সিস্টার ক্রোমাটিড বাইভ্যালেন্ট অবস্থিত সমস্ত ক্রোমোজোমের জোড়ের প্রতিটি ক্রোমোজোম থেকে সৃষ্ট ক্রোমাটিড দুটিকে সিস্টার ক্রোমাটিড বলে। আর বাইভ্যালেন্টে অবস্থিত দুটি ভিন্ন সমস্ত ক্রোমাটিডগুলিকে নন সিস্টার ক্রোমাটিড বলে। ক্রসিং ওভার, রিকম্বিনেশন, কায়াজমা। কায়াজমা হচ্ছে একটা প্লেস, এক্স টাইপের প্লেস। মাঝখানের যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, যে এক্স যে গঠন করছে যে জায়গাটা, সেটাকেই বলা হচ্ছে কায়াজমা অঞ্চল। এখানে কি হয়, একটি ক্রোমোজোমের হাত আর একটা
ক্রোমাটিডের ওপরে ওভারল্যাপ করে। এই ওভারল্যাপের ঘটনাকে বলা হয় ক্রসিং ওভার। আর এর ফলে বিভিন্ন তথ্যের আদান প্রদান হয়। এই তথ্যটা কি? জিনের আদান প্রদান, জিনের পুনঃসংযুক্তি। তাহলে ক্রসিং ওভার বিষয়টা হচ্ছে ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময় এবং জিনের পুনঃসংযুক্তি, এই দুটো বিষয়কে একত্রে ক্রসিং ওভার বলছে। কিন্তু তার ভেতরে যদি আমরা ঢুকি তাহলে জিনের পুনঃসংযুক্তিটাকে ওখান থেকে আলাদা করে নাও, সেই জিনিসটাকে বলছে অনলি রিকম্বিনেশন। অর্থাৎ একটি ক্রোমোজোমে ধরো ওখানে জিনের বৈশিষ্ট্যে বলা হচ্ছে যে তার চুল কোঁকড়ানো হবে, কালো হবে, কিন্তু লাল ক্রোমোজোমের ক্রোমাটিডে বলা হচ্ছে তার চুল সাদা হবে এবং লম্বা স্ট্রেট হবে। তাহলে এর বৈশিষ্ট্যটা ওর বৈশিষ্ট্যের সাথে ওভারল্যাপ হয়ে যায়, ফলে কি হয়? একটা রিকম্বিনেশনের সৃষ্টি হয়। এই ঘটনাটাকে বলা হচ্ছে রিকম্বিনেশন, জিনের পুনঃসংযুক্তি। আর এই রিকম্বিনেশন হওয়ার ফলে যে নতুন ক্রোমাটিড তৈরি হচ্ছে, সেই ক্রোমাটিড দুটোকেই বলছে রিকম্বিনেন্ট ক্রোমাটিড। কিন্তু আর যে দুটো ক্রোমাটিডে রিকম্বিনেশন হচ্ছে না, সেই ক্রোমাটিড দুটোকে বলা হয় নন রিকম্বিনেন্ট ক্রোমাটিড। ধন্যবাদ। আজকের পড়াশোনা এইটুকুনি। এর ওপরে যদি কোনো প্রশ্ন আলোচনা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে থাকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, যাতে তোমরা এবং অন্যরাও উপকৃত হও। ধন্যবাদ। নমস্কার।